গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ সপ্তদশ পর্ব। শাহানা অসময়ে শুয়ে আছে। এখন বাজছে সন্ধ্যা 7টা, অথচ শাহানা মশারি খাটিয়ে শুয়ে আছে। জহির বিস্মিত হয়ে বলল, ঘুমোচ্ছ নাকি? শাহানা বলল, হ্যাঁ। একটু মনে হয় সকাল সকাল শুয়ে পড়লে। ভালো লাগছে না। ভালো না লাগলে শুয়ে পড়তে হয় নাকি? কি করব তাহলে? কত কিছু করার আছে। এই পড়ো, টিভি দেখো, মেয়েদের বাসা থেকে বেরিয়ে আসো, শপিংয়ে যাও। শাহানা তার মাথার উপর লেপ টেনে দিল। সে আর কোনো কথাবার্তায় উৎসাহী হল না। সে এখন ঘুমোবে। জহির বলল, শাহানা, বাতি নিভে দেব? দাও। রাতে কিছু খাবে না? না। আমার উপর কি কোনো কারণে রাগ করেছ? শাহানা জবাব না দিয়ে পাশ ফিরল। এর মানে পরিষ্কার বোঝা গেল না। হয়তো রাগ করেছে। অনেক চিন্তা করেও রাগের কারণ কি জহির বের করতে পারল না। সে বাতি নিভিয়ে বসার ঘরে চলে গেল। টিভি চলছে। পর্দায় নানান ছবি, কিন্তু শব্দ নেই। এও শাহানার কাণ্ড। সে সন্ধ্যা হতেই টিভি ছেড়ে সামনে বসে থাকে, শব্দ ছাড়া টিভি দেখে। এর মানে কি কে জানে। চেনা জানা কোনো সাইকিয়াট্রিস্ট থাকলে আলাপ করা যেত। তেমন কেউ নেই। জহিরের মনে হয় যে কোনো কারণেই হোক শাহানার মন খুব বিক্ষিপ্ত। প্রচুর কাজে তাকে ডুবিয়ে রাখতে পারলে মানসিক এই অবস্থাটা হয়তো কাটত। তাও করা যাচ্ছে না। শাহানা আর পড়াশোনা করতে রাজি নয়। সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, কিন্তু ক্লাসে যাচ্ছে না। আর পড়াশোনা করবে না এরকম একটা ঘোষণা গত সপ্তাহে দিয়েছে। জহির বলেছে, কেন পড়াশোনা করবে না? ভালো লাগে না, তাই করব না। সময় কাটবে কি করে? যেভাবে কাটছে সেইভাবে কাটবে। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। কেন ভাবতে হবে না? জানি না। আমি এত সব প্রশ্নের উত্তর জানি না। এই বলেই শাহানা উঠে গিয়ে শব্দহীন টিভির সামনে বসেছে। বসার ভঙ্গি দেখে মনে হয় পর্দার ছবিগুলির নড়াচড়া দেখে সে খুব মজা পাচ্ছে। জহির তার পেছনে এসে বসল তার পাশেই। শাহানা যেন তার লক্ষ্যই করল না। জহির বলল, সাউন্ড দাও। বিনা শব্দের ছবিতে কি আছে? শাহানা ক্লান্ত গলায় বলল, আমার এইভাবেই দেখতে ভালো লাগে। শব্দ তোমার ভালো লাগে না? না। আগে লাগতো যখন তুমি তোমাদের বাড়িতে থাকতে? জানি না। তোমাকে তো বলেছি আমি এত সব প্রশ্নের উত্তর জানি না। জহির চুপ করে গেল। সে বুঝতে পারছে তাদের দুজনের ভেতর দূরত্ব বেড়ে যাচ্ছে। এটাকে আর বাড়তে দেওয়া উচিত নয়। কিভাবে দূরত্ব কমানো যায় তাও তার জানা নেই। একদিন সে বলল, গান শিখবে শাহানা? গানের মাস্টার রেখে দিই। শাহানা হ্যাঁ না কিছুই বলল না। গানের মাস্টার একজন এলেন। হারমোনিয়াম, তবলা, সেতার এলো। হুলুস্থুল ব্যাপার। শাহানা দুদিন মাস্টারের কাছে বসে তৃতীয় দিনে বলল, ওনার কাছে গান শিখব না। জহির বিস্মিত হয়ে বলল, কেন? উনি কথা বলার সময় মুখ থেকে থুতু বের হয়, আমার গায়ে থুতু লেগে যায়। নতুন একজনকে রেখে দেব? দাও। তোমার উৎসাহ আছে তো, নাকি আমাকে খুশি করবার জন্যে? শাহানা উত্তর দিল না। দ্বিতীয় মাস্টারও এক সপ্তাহের বেশি টিকলেন না। উনি খুব সিগারেট খান। সিগারেটের গন্ধে শাহানার মাথা ধরে যায়। তৃতীয় একজন এলো। ইনি কি করছেন না করছেন জহির জানে না। গান শেখার সময়টাতে সে থাকে না। শাহানা রেয়াজ করে কিনা তাও জহিরের জানা নেই। রেয়াজ করতে তাকে সে কখনো শোনেনি। জহির গানটাকে দেখছে সময় কাটানোর একটা পথ হিসেবে। কিছু একটা নিয়ে শাহানা ব্যস্ত থাকুক, মনের অস্থিরতা কমুক। কিন্তু তাকে সত্যিই কমছে। রফিকের অফিস শুরু হয়েছে গত মাসের গোড়ায়। শুরুর 15 দিন কিছু করার ছিল না। রফিকের কাজ ছিল সকালে এসে অফিসে বসে থাকা, দুপুরবেলা ঘণ্টাখানিকের জন্য ছুটি, হোটেল থেকে খেয়ে এসে আবার বিকেল 5টা পর্যন্ত এক নাগাড়ে বসে থাকা। কথা বলার দ্বিতীয় ব্যক্তি নেই,
কারণ সাদেক আলী নানান জায়গায় ছোটাছুটি করছে। টাইপিস্ট হিসেবে একটি মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে, সেও আসছে না। সাদেক আলীকে এই প্রসঙ্গে কিছু বলতেই বিচিত্র একটা ভঙ্গি করে বলেছে, সময় হলেই সে আসবে, কাজ নেই কোনো, এসে করবেটা কি? রফিক বিস্মিত হয়ে বলেছে, কাজ না থাকলে অফিসে আসবে না? আসবে স্যার, আসবে। ওর কাজ তো অফিসে না, কাজ অন্য জায়গায়। তার মানে? এইসব স্যার এখন আপনার জানার দরকার নেই, তাহলে খারাপ লাগবে। রফিক আর কিছু জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করবার ইচ্ছেও হয়নি। দুদিন মেয়েটির সঙ্গে তার কথা হয়েছে। তার কাছে মনে হয়েছে বেশ ভালো মেয়ে, চেহারা ভালো, স্মার্ট, কথায় কথায় হাসে এবং বেশ রসিক। রফিকের দু একটা রসিকতায় সে বেশ শব্দ করে হাসল। একটু গায়ে পড়া ধরনের স্বভাব আছে। এই স্বভাব রফিকের কাছে খুব খারাপ লাগেনি। প্রথম দিনেই সে রফিককে বলেছে, আমার ডাকনাম হলো কুসুম, আপনি স্যার আমাকে কুসুম ডাকবেন। ভালো নাম, নিজের কাছেই সহ্য হয় না। অবশ্য কুসুমও খুব বাজে নাম। আপনি টাইপ কেমন জানেন? কাজ চালাবার মতো জানি। এইসব অফিসে তো স্যার মিনিটে 50 ওয়ার্ড টাইপ করার দরকার নেই, সমস্ত দিনে হয়তো 3 থেকে 4টা চিঠি টাইপ করা হয়। তাই নাকি? জি স্যার, কাজকর্ম হয় টেলিফোনে এবং টেলেক্সে। এই জাতীয় কাজের সঙ্গে আমি অনেক দিন থেকেই আছি, সবই জানি। অনেক দিন মানে কতদিন? প্রায় 6 বছর। আগের চাকরিতে ছাড়লেন কেন? খাটুনি বেশি ছিল, সেই তুলনায় রোজগার ছিল না। নতুন ফার্মগুলোতে খাটুনি থাকে কম, রোজগার হয় বেশি। স্যার আপনি কিন্তু আমাকে তুমি করে বলবেন। কেন? ছোট ফার্ম, সবাই বলতে গেলে ফ্যামিলি মেম্বারের মতোই, তাই না? হ্যাঁ, তা তো বটেই। একা একা অফিসে বসে থাকার মতো যন্ত্রণা অন্য কিছুতে নেই। টেলিফোন লাইন এসেছে গত সপ্তাহে, ইদ্রিসের সঙ্গে কথাবার্তা বলে কিছু সময় কাটছে। তবে ইদ্রিসও ব্যস্ত মানুষ, বকবক করার সময় কোথায় তার? টেলিফোন করলেই দু একটা কথা বলার পরই বলে, দোস্ত তাহলে রাখলাম। রফিক সহজে রাখতে দেয় না। ইদ্রিস, বসে থাকতে থাকতে তো শিকড় গজিয়ে গেল, কাজকর্ম কিছু নেই। হবে দোস্ত হবে, ধৈর্য ধর, ধৈর্য ধর। আর কত ধৈর্য ধরব? এইসব অফিসের কর্তাদের হতে হয় মাকড়সার মতো, জাল ফেলে লুকিয়ে বসে থাকতে হয়। জালে একটা কিছু পড়লে সঙ্গে সঙ্গে সুতা দিয়ে পেঁচিয়ে ফেলতে হয়। একবার তো পড়েছিল, তুই তো পেঁচাতে পারলি না, অন্য পার্টি নিয়ে নিল। চিন্তা করিস না, আমি সাদিক আলীকে একটা বড় টিপস দিয়েছি, হতে পারে। তাই নাকি? হ্যাঁ, হবার সম্ভাবনা 80%। এইসব লাইনে তবে কিছুই বলা যায় না, শেষ মুহূর্তে দেখবি ডাইস উল্টে গেল। রাখলাম দোস্ত। ব্যাপারটা কি বল, কাজটা কি? কাজ শুনে তুই করবি কি? বসে মাছি মারছিস, মাছি মার, যা করবার সাদেক আলী করবে। ও টাকা পয়সা যা চায় সঙ্গে সঙ্গে দিয়ে দিবি, কি জন্য চাচ্ছে জিজ্ঞেস করবি না। রহস্যময় ব্যাপার মনে হচ্ছে। আরে রহস্য কিছু না দোস্ত, রাখলাম। ইদ্রিসের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে 4 দিন আগে। এই 4 দিনে কাজের অগ্রগতি কি হচ্ছে রফিক কিছুই জানে না। সাদেক আলীকে যে কিছু জিজ্ঞেস করবে তারও উপায় নেই, তার দেখাই পাওয়া যায় না। আজ রফিক অফিসে এসে খুব বিরক্তি বোধ করল। গাদাখানিক ম্যাগাজিন জোগাড় করে রেখেছিল, অফিসে নিয়ে আসবে, পড়ে সময় কাটাবে। আসার সময় ভুলে ফেলে এসেছে, আবার ফিরে যেতে ইচ্ছা করছে না। অফিসে কোনো লোকও নেই যাকে পাঠানো যাবে। রফিকের ইচ্ছা ছিল একজন অফিস অ্যাসিস্ট্যান্ট রাখার। সাদেক আলী রাজি হয়নি, দাঁত বের করে বলেছে, এখনো সময় হয়নি স্যার, সময় হলেই সব হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট হবে, পিএ হবে, ক্যাশিয়ার হবে, হেড ক্লার্ক হবে, কটা দিন ধৈর্য ধরেন। রফিক ধৈর্য ধরেই আছে, ধৈর্যেরও সীমা আছে। এখন একেবারে সীমা অতিক্রম করার মতো অবস্থা। রফিক ইলেকট্রিক হিটার বসিয়ে দিল। আপাতত চমৎকার জাপানি কাপে চা খাওয়া যাক। চা খেতে খেতে জীবন সম্পর্কে কিছু ফিলসফিক চিন্তাভাবনা করা যেতে পারে। লেখার অভ্যাসটা থাকলে সময়টা কাজে লাগত। দারুণ রোমান্টিক একটা গল্প ফাঁদা যেত, যেখানে 3টি মেয়ে ভালোবাসে একটি ছেলেকে, ছেলেটি আবার চতুর্থ একটি মেয়েকে ভালোবাসে, কিন্তু সেই মেয়ে বিবাহিতা, স্বামী সন্তান নিয়ে সুখেই আছে।
জটিল পঞ্চভুজ প্রেম। সবচেয়ে ভালো হয় নিজেকে নিয়ে গল্প শুরু করলে। ধনী বাবার কন্যা ভালোবাসত প্রবাসী এক ছেলেকে। কি হঠাৎ মতিভ্রম হল, বিয়ে করে বসল চালচুলনে এক বেকার যুবককে। সেই বেকার যুবক হচ্ছে একজন আদর্শবান, অনুভূতিপ্রবণ, কোমল হৃদয় পুরুষ। রফিক বসে আছে চুপচাপ, গল্প তরতর করে এগুচ্ছে। মনে মনে গল্প লেখার কাজটা এত সহজ তার ধারণা ছিল না। নিতান্ত অনিচ্ছায় সে টেলিফোন ধরল। হ্যালো স্যার, আমি সাদেক। কি খবর সাদেক সাহেব? 1,500 টাকা দরকার স্যার, আধা ঘন্টার মধ্যে। কেন? ব্যাপার আছে স্যার, একটা মেয়ে আসবে আপনার কাছে, তাকে টাকাটা দেবেন। নাম হচ্ছে নমিতা। নমিতা নাম বললেই টাকাটা দিয়ে দেবেন। আমি আসতে পারছি না, অন্য জোগাড় যন্ত্র করতে হচ্ছে। ক্যাশ টাকা তো নেই। ব্যাংক থেকে তুলে নিয়ে এসেন স্যার, যাবেন আর আসবেন। মেয়েটা যেন আর চলে না যায়। মেয়েটা কে? তা দিয়ে স্যার আমাদের দরকার নেই, কাজ হওয়া দিয়ে কথা। বহু কষ্টে একে জোগাড় করা হয়েছে। ব্যাপারটা কি একটু বলুন তো? একটা ঘরোয়া ধরনের পার্টির মতো হবে। ওইসব পার্টির শোভা, দুজন মেয়ে যাবে শোভা হিসেবে। একজন হচ্ছে আমাদের কুসুম, অন্যজন নমিতা। রাস্তার মেয়ে তো আর পাঠানো যায় না, সবটা নির্ভর করছে ওদের উপর। আমি স্যার টেলিফোন রাখলাম, আপনি টাকাটা জোগাড় দেখেন। নমিতা কোনো রকম কথা ছাড়া টাকাটা তার ব্যাগে ভরল। কি মিষ্টি চেহারা মেয়েটির, চোখ দুটি বিষণ্ণ। ছায়াময় চোখ বোধহয় একেই বলে। বড় বড় পল্লব ছায়া ফেলেছে চোখে। মেয়েটির গায়ে গাঢ় নীল রঙের একটা চাদর। এই নীল রঙের জন্য কি তাকে এত বিষণ্ণ দেখাচ্ছে? নমিতা বলল, আমি আপনার অফিসে খানিকক্ষণ বসব, সাদেক আলী সাহেব এলে আমাকে নিয়ে যাবেন। বসুন। উনি কি আমার ড্রেস সম্পর্কে কিছু বলেছেন? না, কিছু বলেনি। যা পরে এসেছেন তাতে আপনাকে খুব চমৎকার লাগছে। মেয়েটি এক পলক তাকালো রফিকের দিকে। বরফের মতো শীতল চোখ, কোনোরকম আবেগ উত্তেজনা সেখানে নেই। রফিক বলল, আপনি কি চা খাবেন? না। আমি খাবো, আমার সঙ্গে 1 কাপ চা খান। মেয়েটি হ্যাঁ না কিছুই বলল না। রফিক 2 কাপ চা বানালো, 1 কাপ রাখল মেয়েটির সামনে। সেই চা ছুঁয়েও দেখল না। ক্লান্ত গলায় বলল, 2টা প্যারাসিটামল এনে দিতে পারবেন? এক্ষুনি এনে দিচ্ছি, যাব আর আসব। মেয়েটি হেসে ফেলল। কি সুন্দর হাসি। রফিকের ইচ্ছা হলো বলে, আপনার কোথাও যেতে হবে না, আপনি বাড়ি যান। আমরা অধিকাংশ কথাই বলতে পারি না। শারমিন ছাদে একা একা হাঁটছিল। এই বাড়ির ছাদে সে খুব কম আসে। কেন জানি তার ছাদটা ভালো লাগে না। ছাদে উঠলেই নিজেদের বাড়ির বিশাল ছাদের কথা মনে হয়। উঁচু রেলিং ঘেরা ছোটখাটো ফুটবল মাঠ। সেখানে যখন শারমিন গিয়ে দাঁড়াত, আশেপাশের কেউ তাকে দেখতে পেত না। কত সহজেই একা হওয়া যেত। এখানে সে সুযোগ নেই। চিলে কোঠার ঘরে থাকে আনিস। আশেপাশের বাড়ির কয়েকজন ছেলে মেয়েও এখানে খেলতে আসে, চেঁচিয়ে মাথা ধরিয়ে দেয়। আজ অবশ্য কেউ নেই। আনিসের ঘর তালাবদ্ধ। দরজার উপর একটা কাগজে বড় বড় করে লেখা, আমি 1 সপ্তাহের জন্য বাইরে গেলাম। সেই 1 সপ্তাহ কবে শুরু হবে, আবার কবেই বা শেষ হবে কে জানে। শারমিনের খুব ইচ্ছা করল ছোট ছোট করে লিখে, আপনার এই 1 সপ্তাহ কবে থেকে শুরু। সিঁড়িতে পায়ের শব্দ। শারমিনের মন খারাপ হয়ে গেল। ভেবেছিল সন্ধ্যা মেলানোর আগ পর্যন্ত ছাদে থাকবে, সূর্য ডোবা দেখবে। সেটা আর সম্ভব হল না। পৃথিবীটা এমন, যারা একা থাকতে চায় তারা একা থাকতে পারে না। রাজ্যের মানুষ এসে তাদের চারপাশে ভিড় করে। শারমিন, ভাবি তুমি? নাও চা নাও। বুঝলে কি করে আমি ছাদে? নীলু হাসতে হাসতে বলল, আমি হচ্ছি মহিলা শার্লক হোমস। ছাদে কি করছো? তেমন কিছু না। এবার শীতটা তেমন পড়ল না ভাবি। ফাল্গুন চলে এসেছে নাকি? কি জানি, আমি এখন আর দিন তারিখের হিসাব রাখি না। শারমিন রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়াল। নীলু বলল, তোমার কি হয়েছে শারমিন বলো তো? কই কিছু হয়নি তো।
কেমন যেন চুপচাপ হয়ে গেছ? রফিকের সঙ্গে কি কোনো কিছু নিয়ে বাক্যালাপ বন্ধ? না। ও কি সব অফিস টফিস খুলেছে, তুমি তো দেখতে যাওনি? যাবো একদিন, দেখে আসব। তুমি নাকি বাইরে চলে যাবে এরকম একটা কথা শুনতে পাচ্ছি। এটা গুজব না সত্যি? সত্যি। রফিক এক জায়গায় আর তুমি আরেক জায়গায়? হ্যাঁ। এটা কি ভালো হবে? শারমিন অল্প হাসল। খুব সহজেই সেই হাসি ঠোঁট থেকে মুছে ফেলে বলল, কত ছেলেই তো বউকে ফেলে পিএইচডি করতে যায়। আমি গেলে সেটা দোষের হবে কেন? দোষের হবে না। এখন তোমাদের দুজনেরই ভালোবাসাবাসির সময়। এই সময় আলাদা হওয়াটা ঠিক হবে না। তুমি আরো ভালো করে ভেবে দেখো। দিনরাতই ভাবছি। বরং একটা কাজ করো, তুমি তোমাদের বাড়িতে গিয়ে থাকো, একটা বৈচিত্র্য আসুক। দিনের পর দিন এক জায়গায় থেকে তুমি হাঁপিয়ে উঠেছ, ওখানে কিছুদিন থাকলে তোমার ভালো লাগবে। শারমিন সঙ্গে সঙ্গে বলল, আমি তাই ভাবছি ভাবি। এত ভাবাভাবির কিছু নেই, বেশ কিছুদিন থেকে আসো। এখানে দিনরাত কেমন গম্ভীর হয়ে থাকো, আমার ভয় ভয় লাগে। রফিকের না জানি কি অবস্থা। নীলু তরল গলায় হেসে উঠল। শারমিন বলল, আমি আজ সন্ধ্যাবেলায় চলে গেলে কেমন হয় ভাবি? আজই যাবে? বাড়িওয়ালার বাসা থেকে একটা টেলিফোন করলেই গাড়ি চলে আসবে। ভাবি যাব? বেশ তো, যাও। রফিককেও আমি পাঠিয়ে দেব। নীলু লক্ষ্য করল শারমিনের চোখ উজ্জ্বল হয়ে উঠেছে। দিনের শেষ আলো পড়েছে শারমিনের চুলে, চুলগুলি কেমন লালচে দেখাচ্ছে। সুন্দর লাগছে শারমিনকে। রফিক বাসায় ফিরল রাত 9টায়। তাকে দেখেই টুনি বলল, ছোট চাচি চলে গিয়েছে। রফিক বিস্মিত হয়ে বলল, কোথায় গেছে? ওনার নিজের বাড়িতে, সব জিনিসপত্র নিয়ে গেছে, মনে হয় আর আসবে না। রফিক গম্ভীর হয়ে গেল। রাত 11টায় ম্যানেজার সাদেক আলী এসে পাংশু মুখে বলল, স্যার, কাজটা হয়নি। রফিক শান্ত স্বরে বলল, না হলে আর কি করা, আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন। যান, বাড়ি যান, বিশ্রাম করুন। আপনাকে দেখে তো মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন। সাদেক আলী মৃদুস্বরে বলল, ওরা স্যার আগেই অন্য পার্টির সঙ্গে সব ঠিকঠাক করে আমাকে বলেছে একটু আমোদ আহ্লাদের ব্যবস্থা করতে। বলেছে, আমাদের খুশি করে দিন, তারপর দেখুন আপনাদের খুশি করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, বাদ দিন, যা হবার হয়েছে। আমি বাদ দেব? বলেন কি স্যার? আমার নাম সাদেক আলী না? আমার সঙ্গে মামদোবাজি করবে আর আমি চুপ করে থাকব? কি করবেন আপনি? আমি যে কি পরিমাণ শয়তান আপনি তা জানেন না স্যার। সাদেক আলী সাহেব? জি? কাজটা না হওয়ায় আমি খুশি হয়েছি। সামান্য একটা কাজের জন্য আমি মেয়ে মানুষ পাঠাবো, এটা তো হয় না। আমি ভদ্রলোকের ছেলে। আমার বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। আমার এক মামা, কবির মামা, তিনি তার নিজের জীবনটা দিয়ে দিয়েছিলেন অন্যের জন্যে। সাদেক আলী সাহেব, আমার সারাটা দিন খুব মন খারাপ ছিল। কাজটা হয়নি শুনে মনটা ভালো হয়েছে। আপনি তো স্যার ব্যবসা করতে পারবেন না। বোধহয় পারব না। বসুন, এক কাপ চা খেয়ে তারপর যান। সাদেক আলী বলল, আপনার মন ভালো হয়েছে খুব ভালো কথা, আমার মনটা এখনো খুব খারাপ। ওই শালাকে একটা শিক্ষা না দিতে পারলে স্যার আমার মন ভালো হবে না। চা খাবো না আমি স্যার, যাই। আসসালামু আলাইকুম। নীলগঞ্জ থেকে বাবলুর একটা চিঠি এসেছে। চিঠি কার কাছে লেখা বোঝা যাচ্ছে না, কারণ কোনো সম্বোধন নেই। চিঠির বক্তব্য সার্বজনীন। আমি ভালো আছি, তুমি কেমন আছো? ইতি বাবলু। চিঠি যেমনই হোক, চিঠির সঙ্গে শিল্পকর্মটি অসাধারণ। একটি 3 মাথাওয়ালা গরু ঘাস খাচ্ছে। মনোয়ারার ছবি দেখে আঁতকে উঠে বললেন, তোমাকে কতবার বলেছি বোমা, ছোঁড়াটার মাথা খারাপ। তুমি তো বিশ্বাস করো না। দেখো, একটা গরু এঁকেছে, মাথা 3টা। নীলু হাসতে হাসতে বলল, ছেলে মানুষ মা। ছেলে মানুষ হলেই 3 মাথার গরু আঁকতে হবে? ছি ছি, কি ঘেন্নার কথা। ছবি দেখে টুনি বেশ মন খারাপ করল। বাবলু যে ছবি আঁকতে পারে তাই তার জানা ছিল না। তাও এমন সুন্দর ছবি
যা সবাই কত আগ্রহ নিয়ে দেখছে। টুনি তার মাকে ধরল, মা গরু আঁকা শিখিয়ে দাও। নীলু বিরক্ত হয়ে বলল, গরু আঁকা আমি জানি না মা, তোমার দাদুর কাছে যাও। না, তুমি শিখিয়ে দাও। দেখছো না আমি একটা চিঠি পড়ছি, কেন বিরক্ত করছো টুনি? না, তুমি শিখিয়ে দেবে, তুমি। নীলু মেয়ের গালে একটা চড় বসিয়ে দিল। টুনি ইদানিং খুব বিরক্ত করছে, যা একবার বলবে তা করতেই হবে। গত রাতেও তাই করেছে। রাতে খাবার টেবিলে বলে বসল, পোলাও খাবো মা। নীলু বলল, পোলাও তো রান্না হয়নি, খাবে কি করে? এখন রাঁধো। কি বলছো কি টুনি, এখন পোলাও রাঁধবো কি? না, রাঁধতে হবে, এক্ষুনি রাঁধো। কাল পোলাও হবে, এখন খেয়ে নাও। তাহলে আমি খাবো না। টুনি টেবিল ছেড়ে উঠে গেল। কিছুতেই তাকে খেতে বসানো গেল না। সত্যি সত্যি রাত 10টায় রান্না চড়াতে হলো। মনোয়ারা গজগজ করতে লাগলেন, কি আর করা যাবে, সবই হয়েছে আধুনিক। একটা মাত্র বাচ্চা, ছেলে হলেও কথা ছিল, মেয়ে পরের বাড়ি চলে যাবে। কিছুদিন থেকেই মনোয়ারা এই লাইনে কথাবার্তা বলছেন। কথার সারমর্ম হচ্ছে, আরও ছেলেপুলে দরকার, বংশ রক্ষার জন্যে হলেও ছেলে দরকার। তাছাড়া এক সন্তান সংসারে অলক্ষ্মী ডেকে আনে। এইসব কথাবার্তা হয় কাজের মেয়েটির সঙ্গে, কিন্তু উদ্দেশ্য নীলু। সেদিন নীলু অফিসে যাবার সময় শুনল মনোয়ারা কাজের মেয়েটিকে বলছেন, এক সন্তান সংসারে থাকলে কি হয় জানিস? একা একা থাকে তো, কাজী অলক্ষ্মীকে ডাকে, তখন অলক্ষ্মী এসে সংসারে ঢুকে পড়ে। আর অলক্ষ্মী একবার সংসারে ঢুকলে উপায় আছে, সব ছাড়খাড় হয়ে যায়। নীলু শুনেও না শোনার ভান করে, মাঝে মাঝে বড় বিরক্ত হয়। তার শাশুড়ির মাথায় একবার কোনো জিনিস ঢুকে পড়লে খুব মুশকিল। তিনি সেটা নিয়ে দিনের পর দিন কথা বলবেন, অন্যে কি ভাবছে না ভাবছে তা নিয়ে মোটেও মাথা ঘামাবেন না। মানুষ এরকম একচোখা হয় কিভাবে? তবে টুনি যে বেশ নিঃসঙ্গ তা নীলু বুঝতে পারে। নিঃসঙ্গ মানুষ খুব জেদি হয়, টুনি যেমন হয়েছে। একটু আগে সে চড় খেয়েছে, চোখে পানি আসেনি, মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। নীলু বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? আমি গরু আঁকতে পারি না, একবার তো বললাম। তুমি পারো। তুমি বললেই তো হবে না, আমাকে আঁকা জানতে হবে। তুমি জানো। নীলু দ্বিতীয় চটটা বসালো। টুনি এতেও কাঁদল না। কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে থেকে চলে গেল। মনোয়ারা পুরো দৃশ্যটি দূর থেকে দেখছিলেন। তিনি বললেন, বেশ করেছ, ভালো করেছ, শুধু যন্ত্রণা করে। নীলুর মন বেশ খারাপ হলো। তার শাশুড়ি এরকম কথা কেন বলবেন? দাদু নানুরা সংসারে থাকেন কেন? নীলু নিজে যখন টুনির মতো বয়সী, তখন তার দাদি থাকতেন তাদের সঙ্গে। চোখে ভালো দেখতেন না, হাঁটা চলাতেও কষ্ট হতো। অথচ কেউ যদি নীলুকে কড়া কোনো কথা বলেছে, উনি ছুটে এসে চিলের মতো ছোঁ দিয়ে নীলুকে নিয়ে গেছেন। আর কি রাগ! একবার নীলু একটা কানের দুল হারিয়ে ফেলেছে, নীলুর মা তাকে খুব মার দিলেন। নীলুর দাদি এসে বললেন, বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে মেয়েটাকে মারলে? কানের দুল হারিয়েছে তো কি হয়েছে, জিনিস হারায় না? তুমি বুঝি সারা জীবনে কিছু হারাওনি? নীলুর মা বললেন, আমার ভুল হয়ে গেছে মা, এরকম আর হবে না। নীলুর দাদি সেদিন ভাত খেলেন না, সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। নীলুর মা অনেক কান্নাকাটি করে হাত পা ধরে তার রাগ ভাঙালেন। সংসারে দাদি নানিরা এরকম হবেন। টুনির দাদির মতো মুখ কুঁচকে বলবেন না, মেরেছ, ভালো করেছ, শুধু যন্ত্রণা করে। নীলুর মনে হল চাকরি করতে গিয়ে সে অফিসের সঙ্গে বড় বেশি জড়িয়ে পড়েছে, অবহেলা করছে তার মেয়েকে। মায়েরা বাচ্চাদের হাত ধরে ধরে স্কুলে নিয়ে যান, ফিরিয়ে আনেন। সারা পথে বাচ্চারা মনের আনন্দে কত গল্প করে মার সঙ্গে, স্কুলের গল্প, বন্ধু বান্ধবদের গল্প। টুনির সে সুযোগ নেই। নীলু ঠিক করল আজ অফিসে সে দেরি করে যাবে, টুনিকে নিজেই স্কুলে পৌঁছে দেবে। বিকেলে তাকে নিয়ে কেনাকাটা করতে যাবে। কয়েকটা গল্পের বই, একটা স্কুল ব্যাগ, এক বাক্স ভালো চকলেট। বাবলু না থাকায়
মেয়েটা খুব একা হয়ে পড়েছে। মামার কুলখানি তো কবে হয়েছে, এখনো তারা আসছে না কেন কে জানে। দুলাভাই মানুষটা কাণ্ডজ্ঞানহীন। কে জানে, হয়তো নীলগঞ্জেই খুঁটি গেড়ে বসেছে। ছেলের স্কুলের কি হবে কিছুই ভাবছে না। টুনি তার মার সঙ্গে স্কুলে যাবার ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না। কঠিন মুখে বলল, আমি তোমার সঙ্গে স্কুলে যাব না। কেন, আমি কি দোষ করেছি? আমি যাব না। দুজনে গল্প করতে করতে যাব। বললাম তো যাব না। বিকেলে তোমাকে নতুন স্কুল ব্যাগ কিনে দেব। না না না। তুমি খুব অবাধ্য হয়েছ টুনি। হয়েছি, ভালো করেছি। মনোয়ারা ভেতর থেকে বললেন, বৌমা, একটা চড় দাও তো, তেজ বেশি হয়ে গেছে, তেজ কমুক। নীলু অফিসে চলে গেল। তার মন বিষণ্ণ। মেয়েটা অনেকটা দূরে সরে গেছে, সে বুঝতে পারেনি। আজ মেয়েটাকে নিয়ে বেরোতে হবে। সারা সন্ধ্যা সে ঘুরবে। অফিসে পৌঁছতেই শরীফ সাহেব বললেন, আপা, আপনাকে বড় সাহেব আর্জেন্ট মেসেজ দিয়ে রেখেছেন, আপনি যেন আসামাত্র তার সঙ্গে দেখা করেন, খুব জরুরি। ব্যাপার কি? আপনাকে চিটাং যেতে হবে। কেন? আছে অনেক ব্যাপার। কবে যেতে হবে? আজই, আজ দুপুরের মধ্যেই রওনা হতে হবে। সে কি? বড় সাহেব নিজেও যাবেন, আর আমিও যাচ্ছি। দুদিনের মামলা, কোম্পানির মাইক্রোবাস যাবে। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। দুপুরে রওনা হতে হলে হাতে একেবারেই সময় নেই। বাসায় যেতে হবে, জিনিসপত্র গোছগাছ করতে হবে, শফিককে খবর দিতে হবে। আচ্ছা, টুনিকে সঙ্গে নিয়ে গেলে হয় না? না, তা কি করে হয়? সে থাকবে অফিসের কাজে ব্যস্ত। টুনি গিয়ে কি করবে? কি বিশ্রী ঝামেলা। নীলু রওনা হলো 1টার সময়। সে শফিকের সঙ্গে দেখা করে গেল, কিন্তু টুনির সঙ্গে দেখা হলো না। টুনির পড়ার টেবিলে একটা চিঠি রেখে গেল। মাগো, আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে। সেই মেয়ে যদি আমার উপর রাগ করে, তাহলে আমার খুব কষ্ট হয়। আনিস গিয়েছিল দিনাজপুরের পঞ্চগড়ে। সেখানে হাত সাফাইয়ের একজন বড় ওস্তাদ থাকেন। ঠিকানা জানা ছিল না। স্টার ফার্মেসির উল্টো দিকে তার বাসা। নাম ইনাম শেখ। স্টার ফার্মেসি নামে কোনো ফার্মেসির সন্ধান পাওয়া গেল না। ইনাম শেখের নামও কেউ শোনেনি। এতগুলো টাকা খরচ করে আসা। আনিসের ইচ্ছা করছে ডাক ছেড়ে কাঁদে। যাদের কাছ থেকে খবর নিয়ে এসেছে তারা ভুল খবর দেবে, এটা বিশ্বাস্য নয়। ইনাম শেখ আছে নিশ্চয়ই, কেউ খোঁজ জানে না। ম্যাজিশিয়ানদের খোঁজ খবর আর কে রাখবে? এককালে মুগ্ধ ও বিস্মিত হবার জন্য মানুষ ম্যাজিক দেখত। আজকাল মানুষকে মুগ্ধ ও বিস্মিত করবার আয়োজনের কোনো অভাব নেই। আনিস হাল ছাড়ল না। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, চায়ের দোকানের মালিক, সিনেমা হলের গেটকিপার সবাইকে জিজ্ঞেস করে, ভাই, আপনারা একটা খোঁজ দিতে পারেন? ইনাম শেখ ম্যাজিক দেখায়, হাত সাফের খেলা জানে। উত্তরে সবাই বলে, ওনার বাসা কোথায়? মানুষের নির্বুদ্ধিতায় তার গা জ্বালা করে। বাসা কোথায় জানা থাকলে সে জনে জনে জিজ্ঞেস করে বেড়াচ্ছে কেন? নিজেই তো উপস্থিত হতো সেখানে। আনিস ঠিক করল, সব মিলিয়ে সে 100 জনকে জিজ্ঞেস করবে। তারপর মাইক ভাড়া করে হারানো বিজ্ঞপ্তি দেবে, ভাই সব, ইনাম শেখ নামে একজন ম্যাজিশিয়ানের সন্ধান প্রার্থী, বয়স 50, মুখে দাড়ি আছে, রোগা লম্বা, পরনে নীল লুঙ্গি। আনিস অবশ্য জানে না ইনাম শেখের বয়স 50 কিনা। মুখে দাড়ি, রোগা লম্বা, এইসব তার কল্পনা। দরিদ্র মানুষ এরকমই হয়। শেষ পর্যন্ত মাইকে বিজ্ঞপ্তি দেওয়ার দরকার হল না। ইনাম শেখকে পাওয়া গেল। বয়স 60-এর উপরে, দুটি চোখেই ছানি পড়েছে, চলাফেরার সামর্থ্য নেই। ছেলের বাড়িতে থাকে, ছেলে মোটর মেকানিক। বাসা মেয়েদের হাই স্কুলের পেছনে, 2 কামরার একটা টিনের ঘর, চট দিয়ে ঘেরা বারান্দায় ইনাম শেখের জন্য খাটিয়া পাতা। বিকট দুর্গন্ধ আসছে লোকটির গা থেকে।
কিছুক্ষণ পরপরই সে প্রবল বেগে হাত চুলকাচ্ছে এবং বিড়বিড় করে বলছে, শালার উকুন। ঢাকা থেকে একজন লোক তার কাছে হাত সাফাইয়ের কাজ শিখতে এসেছে শুনে সে বলল, যা শালা ভাগ। বাড়ির ভেতর থেকে 10-11 বছরের একটি বালিকা বের হয়ে বলল, দাদার মাথা খারাপ, আপনি যান গিয়ে, আপনারে মারব। আনিস বিস্মিত হয়ে বলল, সবাইকে মারে নাকি? মারে, থুক দেয়, খুব বজ্জাত। বুড়ো ছানি পড়া চোখে তাকিয়ে আছে। যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে কিছু একটা করে বসতে পারে। তোমার দাদা ম্যাজিক জানে? না, খালি মাইনসের শরীরে থুক দেয়, খুব বজ্জাত। আপনি যান গিয়া, আপনারে থুক দিব। আনিস একটু সরে দাঁড়ালো। এই বুড়োর কাছ থেকে কিছু পাওয়া যাবে না। এত দূর এসে চলে যেতেও মন সরছে না। আনিস অনুনয়ের স্বরে বলল, চাচা মিয়া হাতের কাজ কিছু জানেন? বুড়ো কুৎসিত একটা গাল দিয়ে আনিসের দিকে সত্যি থুথু ফেলল। অদ্ভুত নিশানা। সেই থুথু এসে পড়ল আনিসের প্যান্টে। ছোট মেয়েটা মজা পেয়েছে খুব। হাসতে হাসতে ভেঙে পড়ছে। হাসি থামিয়ে বলল, আপনারে কইলাম না বুড়া খুব বজ্জাত, বিশ্বাস হইল? তোমার নাম কি খুকি? ময়না। স্কুলে পড়ো? না। বুড়ো আবার থুতু দেবার জন্য তৈরি হচ্ছে। আনিস দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে এলো। শুধু শুধু এতগুলি টাকা নষ্ট হল। ঢাকায় ফিরে গেলেও সমস্যা হবে। যে দুটি বাচ্চাকে সে প্রাইভেট পড়ায় তাদের মা কাটা কাটা স্বরে কথা শোনাবেন, কোথায় ছিলেন এই কদিন? বাচ্চাদের পরীক্ষার সময় যদি আপনি এরকম ডুব মারেন তাহলে কিভাবে হবে? একটা কাজ করছেন, দায়িত্ব নিয়ে করবেন না? আপনাকে তো রেগুলার বেতন দিচ্ছি না? এইসব কথা অবশ্যই সে গায়ে মাখে না। কোনো কথাই আজকাল সে গায়ে মাখে না। কেউ যদি গায়ে থুতু ফেলে তাও সে অগ্রাহ্য করতে পারে। এইসব সহ্য হয়ে গেছে। তবে টিউশনি দুটি চলে গেলে তার কষ্ট হবে। রাস্তায় রাস্তায় ম্যাজিক দেখিয়ে বেড়াতে হবে। ঢাকায় ফিরবার পথে জাপানি এক ভদ্রলোকের সঙ্গে তার আলাপ হল। ভদ্রলোকের নাম কাওয়ানা। বাসে তিনি বসেছেন আনিসের পাশে। টেকনিক্যাল টিমের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন। 3 বছর কাটিয়ে দেশে ফিরবেন। দেশে যাবার আগে বাংলাদেশ ঘুরতে বের হয়েছেন। হাসি খুশি ধরনের মানুষ। বয়স 50 কিন্তু দেখায় 30-এর মতো। ভালো বাংলা বলতে পারেন, শুধু ক্রিয়াপদগুলো একটু উল্টোপাল্টা হয়ে যায়। আনিস একজন ম্যাজিশিয়ান, এটা শুনে তিনি খুবই অবাক হলেন। আপনি কি একজন পেশাদার ম্যাজিশিয়ান? শখের ম্যাজিশিয়ান। পেশাদার ম্যাজিশিয়ান হওয়ার মতো সুযোগ নেই। সুযোগ থাকলে হতেন? হ্যাঁ, হতাম। ম্যাজিকের ব্যাপারে আমার নিজেরও আগ্রহ আছে। আমি দেশের একটা ম্যাজিক ক্লাবের সদস্য। আপনি ম্যাজিক জানেন? না, আমি ম্যাজিক জানি না, আমার দেখতে ভালো লাগে। আপনি কি ধরনের ম্যাজিক দেখান? যন্ত্রনির্ভর? জি না, যন্ত্রপাতি পাবো কোথায়? বেশিরভাগই পামিংয়ের কৌশল। পামিং কেমন জানেন? ভালোই জানি। এই সিগারেটের প্যাকেটটা হাতে লুকাতে পারবেন? হ্যাঁ, পারব। আনিস মুহূর্তের মধ্যেই সিগারেটের প্যাকেট লুকিয়ে ফেলল। প্রথমে ডান হাতে, সেখান থেকে অতি দ্রুত বাঁ হাতে, বাঁ হাত থেকে আবার ডান হাতে। জাপানি ভদ্রলোক মুগ্ধ হয়ে দেখলেন। তিনি এতটা আশা করেননি। আরেকবার করবেন প্লিজ। আনিস দ্বিতীয়বার করল। বাসের অনেকেই কৌতূহলী হয়ে দেখছে। দুটি ছোট বাচ্চা উঠে এসেছে আনিসের কাছে। জাপানি ভদ্রলোক বললেন, অপূর্ব, আমি এত চমৎকার পামিং এর আগে দেখিনি। পামিংয়ের কৌশলে সবচেয়ে ভালো খেলা আপনার কোনটি? গোলাপ ফুলের একটা খেলা আমি দেখাই, শূন্য থেকে গোলাপ তৈরি করি, ওইটি চমৎকার। কটি গোলাপ বের করতে পারেন? গোটা 10 পারি। ভদ্রলোক আনিসের ঠিকানা রাখলেন। বললেন, আমি দেশে যাবার আগে অবশ্যই আপনার খেলা দেখে যাব। ভদ্রলোক কথা রাখলেন না। তবে কিছুদিন পর আনিস জাপান ইয়াং ম্যাজিশিয়ান সোসাইটির সম্পাদকের কাছ থেকে একটা পত্র পেল, যার বক্তব্য হচ্ছে তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনিসকে নিমন্ত্রণ করছে তার গোলাপের খেলা দেখানোর জন্য। আনিসের যাওয়া আসার খরচ এবং 1 সপ্তাহ জাপান থাকার খরচ সোসাইটি বহন করবে।
আনিসের সম্মতি পেলেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আনিস দরজা বন্ধ করে অনেকক্ষণ শুয়ে রইল। কত আনন্দের খবর, কিন্তু এমন কষ্ট হচ্ছে কেন? সত্যি সত্যি তার চোখে পানি এসে গেছে। পৃথিবী বড়ই রহস্যময়। সে যদি ইনাম শেখ বলে এক বুড়োর খোঁজে না যেত, তাহলে হৃদয়বান ওই জাপানি ভদ্রলোকের সঙ্গে তার দেখা হতো না। এই যোগাযোগের পেছনে কারো অদৃশ্য হাত সত্যি কি আছে? কেউ কি আড়ালে বসে লক্ষ্য করছে আমাদের? অসীম করুণাময় কেউ? টুকটুক করে দরজায় টোকা পড়ছে। শাহানা যেমন করে টোকা দিত। আনিস বলল, কে? বিনা বলল, আমি। আনিস দরজা খুলল। বিনার মুখ গম্ভীর। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই সে কেঁদেছে, চোখ ফোলা ফোলা। কি খবর বিনা? দরজা ধরে দাঁড়িয়েছেন কেন? ভেতরে আসতে দিন। আনিস সরে দাঁড়াল। বিনা ভেতরে ঢুকল, ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে বসল। আনিস বলল, কি হয়েছে বলো তো? আপনাকে কি মা কিছু বলেছেন? না তো। সত্যি করে বলুন। সত্যি বলছি। মা কিছুই বলেননি? না। আনিস ভাই, আপনি এই বাসা ছেড়ে চলে যান। আনিস বিস্মিত হয়ে বলল, কোথায় যাব? জানি না কোথায় যাবেন। মোট কথা, আপনি এখানে থাকবেন না। কাল ভোরে যেন আপনাকে আর না দেখি। কি হয়েছে বলো তো বিনা? কিছু হয়নি, কাল ভোরে চলে যাবেন। আমার যাবার তো কোনো জায়গা নেই। জায়গা না থাকলে রাস্তায় থাকবেন, ফুটপাতে ঘুমোবেন। এই শহরে হাজার হাজার লোক ফুটপাতে ঘুমায়, আপনি ঘুমোবেন। যখন খাওয়া জুটবে না, ভিক্ষা করবেন। বিনা উঠে দাঁড়াল। আনিসকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ছুটে বেরিয়ে গেল। আনিস বিনার অদ্ভুত কথাবার্তার কিছুই বুঝল না। বোঝার কথাও নয়। বিনা কখনো পরিষ্কার করে কিছু বলে না। অর্ধেক কথা বলে, অর্ধেক নিজের মধ্যে রেখে দেয়। গত রাতে মার সঙ্গে তার বড় রকমের একটা ঝগড়া হয়েছে। রাতে ঘুমোতে যাবার আগে লতিফা একটা ছবি আঁচলে লুকিয়ে বিনার ঘরে ঢুকে নানান কথাবার্তা বলতে লাগলেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে বিনা বলল, কি বলতে এসেছ বলে ফেলো, আমি ঘুমোবো। আঁচলে ওটা কি, কার ছবি? লতিফা বললেন, ছেলের নাম ইমতিয়াজ, ইন্টার্নি ডাক্তার। ইন্টার্নি ডাক্তারের ছবি আঁচলে নিয়ে ঘুরছ কেন? কি জন্যে ঘুরছি তুই তো ভালোই জানিস। আমার সঙ্গে এমন করে কথা বলছিস কেন? আমি তোর মা না? মা, তুমি ছবি নিয়ে বিদায় হও। এই ঘোড়ামুখী ছেলে আমার পছন্দ না। ছবি দেখলে ইচ্ছা করে ব্যাটার গালে একটা খামচি দিই। লতিফা স্তম্ভিত। কি ধরনের কথাবার্তা বলছে মেয়েটা? সামান্য ভদ্রতা আদব কায়দাও কি সে জানে না? অশিক্ষিত মূর্খ মেয়েও তো নয়। লতিফা হিস হিস করে বললেন, তোর সমস্যাটা কি আমি জানি। জানলে বলো। তোর গলার দড়ি বাঁধা আছে ওই দোতলার ছাদে। ওই দড়ি না কাটলে তোর মুক্তি হবে না। দড়ি কেটে মুক্তি দিয়ে দাও, দেরি করছো কেন? তাই করব। হারামজাদাকে লাথি দিয়ে বের করব। গালাগালি করছো কেন? গালাগালি করব না তো কি করব? কোলে নিয়ে বসে থাকব? হারামজাদার ছোট লোক। সকাল হোক, কানে ধরে বের করে দেব। ফুটপাতের ছোকরা ফুটপাতে থাকবে, ভিক্ষে করবে। সকাল হলে বের করে দেবে? হ্যাঁ, দেবই তো। বেশ, দাও। বিনা হাই তুলল। মশারি ফেলতে ফেলতে বলল, সকাল পর্যন্ত অপেক্ষা করার দরকার কি? এখনই বিদায় করে দাও। অপ্রিয় কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো। তুমি মা দয়া করে এখন ওঠো, আমি ঘুমোব। লতিফা উঠলেন। সেই রাতে তার ঘুম হল না। অজানা আশঙ্কায় বুক কাঁপতে লাগল। আনিস ছেলেটি শনিগ্রহের মতো এই বাড়িতে ঢুকেছে। বড় কোনো সর্বনাশ সে করবে, এটা তিনি অনুভব করছেন। যে করেই হোক একে বিদায় করতে হবে। হাতে ৫ টাকা ধরিয়ে দিয়ে বলা যায়, এখানে আমার কিছু অসুবিধা আছে, তুমি অন্য কোথায় যাও। না, এরকম বলা ঠিক হবে না। অসুবিধা আছে বলার দরকার কি? কোনোই অসুবিধা নেই। বলতে হবে ছাদের ঘরটা আমাদের দরকার, কাজেই তুমি অন্য কোনো মেসে টেসে গিয়ে ওঠো। ঠান্ডা গলায় বলতে হবে, যাতে সে বুঝতে পারে যে এবার তাকে আসর ভেঙে উঠতে হবে।
লতিফা গভীর রাতে বাথরুমে গিয়ে মাথায় পানি ঢাললেন। কপালের দুপাশের শিরা দপদপ করছে, মাথায় যন্ত্রণা হচ্ছে। ঠান্ডা পানি ঢেলেও সেই যন্ত্রণার আরাম হল না। বসার ঘরে একা জেগে বসে রইলেন। আনিসকে কি করে অতি ভদ্রভাবে অথচ শক্ত ভাষায় বাড়ি ছাড়ার কথা বলা যায় তাই ভাবতে লাগলেন। তাকে কিছু বলতে হল না, বিনার কথাতেই কাজ হল। পরদিন সন্ধ্যাবেলা আনিস তার বিছানা ও সুটকেস গুছিয়ে বিদায় নিতে এলো। লতিফাকে বলল, বিনা কোথায় মামি? পড়ছে। ওকে একটু ডেকে দিন না। পড়াশোনার মধ্যে ডাকাডাকি করলেও খুব বিরক্ত হয়। যা বলবার আমাকে বলো, আমি ওকে বলে দেব। আমি চলে যাচ্ছি মামি, অনেকদিন আপনাদের বিরক্ত করলাম। লতিফা বিব্রত স্বরে বলল, না না, বিরক্ত কিসের? নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছো, খুব ভালো কথা। যদি অজান্তে অন্যায় কিছু করে থাকি ক্ষমা করবেন, কিছু মনে রাখবেন না। লতিফা কি বলবেন ভেবে পেলেন না। অতি দ্রুত চিন্তা করেও এই ছেলেটির বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড়া করাতে পারলেন না। মামি, আপনি কি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট? না না, অসন্তুষ্ট হব কেন? তাহলে যাই মামি, আসসালামু আলাইকুম। লতিফা প্রায় জিজ্ঞেস করে ফেলছিলেন, কোথায় যাচ্ছ? শেষ মুহূর্তে নিজেকে সামলালেন। বাড়তি খাতির দেখানোর কোনো প্রয়োজন নেই, যাক যেখানে ইচ্ছা, আর উদয় না হলেই হল। আনিস চলে গিয়েছে এই খবর বিনা সহজভাবেই গ্রহণ করল। কখন গিয়েছে, যাবার সময় কি বলেছে, এইসব নিয়ে কোনো আগ্রহ দেখাল না। অবহেলার ভঙ্গি করে বলল, গিয়েছে ভালো হয়েছে, আপদ বিদেয় হয়েছে। এখন তুমি এক কাজ করো তো মা, চিলেকোঠার ঘরটা আমাকে পরিষ্কার করে দাও। লতিফা বিস্মিত হয়ে বললেন, ওই ঘর দিয়ে তুই কি করবি? ওখানে পড়াশোনা করব, ওটা হবে আমার রিডিং রুম, বেশ নিরিবিলি। লতিফার কথা বাড়ালেন না। এই প্রসঙ্গ নিয়ে বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। চাপা পড়ে থাকুক, চোখের আড়াল মানেই মনের আড়াল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ ৭ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।